নমস্কার দর্শক, আপনারা দেখছেন নিউজ হোয়াট অ্যাবাউট এবং আপনাদের সঙ্গে রয়েছে আমি শোভন। বঙ্গে 2026-এর যে বিধানসভার নির্বাচন, সেই নির্বাচনের কিন্তু ঢাকে কাঠি পড়ে গেছে। সব রাজনৈতিক দলগুলি তাদের কিন্তু প্রার্থী নিয়ে ময়দানে নেমে পড়েছে। ইতিমধ্যে আমরা আজ এসে পৌঁছেছি 107 নম্বর বিধানসভা নোয়াপাড়া বিধানসভায়। আর এই নোয়াপাড়া বিধানসভা কিন্তু এখন বঙ্গ রাজনীতির চর্চা কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ময়দানে নেমে পড়েছেন কিন্তু সব রাজনৈতিক দলই। এবং আজ আমাদের অতিথি হিসেবে পেয়েছি বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী গার্গী চ্যাটার্জি। তার সাথে কথা বলবো। গার্গীদি, প্রথমেই যে বিষয়টা রাখবো, ময়দানে নেমে পড়েছেন, জোর কদমে প্রচার চলছে, কি অনুভূতি করছেন এবারের নির্বাচনটাকে? দেখুন, আমি তো শুধু নির্বাচনের জন্য ময়দানে নামি এমন তো না, আমি সারা বছরই ময়দানে থাকি। ফলে আমার প্রতিদিনই বাড়িতে খাওয়া আর ঘুম বাদ দিয়ে আমার সারাটা দিনই হচ্ছে রাস্তায় থাকা, কোনো না কোনো দাবি নিয়ে লড়াই করা। নির্বাচনটাও আমার কাছে একটা লড়াই, সেই লড়াইতে আমি রাস্তায় আছি। আপনার বিরোধী শিবিররাও কিন্তু প্রার্থী দিয়ে দিয়েছে ইতিমধ্যে, দেখা যাচ্ছে তারাও ডোর টু ডোর যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এবারের নির্বাচন 2026-এর নির্বাচন কিভাবে অনুভব করছেন? দেখুন, যারা প্রার্থী হয়েছেন সব রাজনৈতিক দলের অধিকার আছে বাড়ি বাড়ি যাওয়ার, এবং তাদের প্রতি আমার শুভেচ্ছা রইল। তারা বাড়ি বাড়ি যান, আমিও যাচ্ছি। আমরা সবাই আমাদের কথা, আমরা কি করতে চাই, আমাদের ভবিষ্যৎ ভাবনা কি, এটাই তো মানুষের কাছে বলব। ফলে প্রচারের একটা আবহাওয়া উঠুক, মানুষ আরও বেশি রাজনৈতিকভাবে সচেতন হয়ে তাদের দাবিটাও বুঝে নেওয়ার জন্য ভোট দিক, আমার তো এটাই কামনা থাকবে। যে নোয়াপাড়া থেকে রাজনৈতিক জীবনের শুরু, লাল ঝান্ডা কাঁধে নেওয়া, সেই নোয়াপাড়াতে এই বয়সে এসে দল আপনাকে প্রার্থী হিসাবে বেছে নিল, এটাকে কীভাবে দেখছেন? আমার অনেক বয়স হয়নি, আমার অনেক বয়স নয়, ঠিক আছে? না, বয়সটা রাজনৈতিক বয়সের কথা, এখানে কিন্তু ব্যক্তিগত বয়স না। না, রাজনৈতিক বয়স ঠিকই আছে। আমি এখানে, আমার বাড়ি গারুলিয়া বাবুঘাটে আমার বাড়ি। ক্লাস 8 থেকে আমি ছাত্র ফেডারেশন করি, ইছাপুর গার্লস স্কুলে পড়তাম তখন থেকে। ফলে তারপর কলেজে গিয়ে নৈহাটি কলেজে ভর্তি হই, সেখানে আমি ছাত্র ফেডারেশনের সাথে আরও বেশি করে জড়িয়ে পড়ি। ফলে আমার তো ভালো লাগছে যে এখানে আমি এই যে আপনাকে এখানে আমি বসে সাংবাদিককে আমি আমার কথা বলছি, সবসময় আমি একটা গানের লাইন তুলে বলি, ইছাপুর জানে আমার প্রথম সব কিছু। আমার স্কুল, আমার বড় হওয়া, ছাত্র ফেডারেশন করা, আমার মানুষের দাবিতে লড়াইতে নেওয়া, সবই তো এই নোয়াপাড়া বিধানসভার গারুলিয়া ইছাপুরকে কেন্দ্র করে। তারপর গণ্ডিটা ছাড়িয়ে আমি একটু এগিয়ে গেছি, কিন্তু আমার জায়গাটা তো এখানে। জুট মিলের লাইন আমার জীবনের সাথে জড়িয়ে গেছে। আমি জুট মিল এলাকার মেয়ে, আমি শ্রমিকের জীবন সংগ্রামও তো দেখেছি এই এলাকায়। ফলে এই এলাকার সাথে তো আমার একটা আমার নিজের ফিলিংস আছেই। এবং এই এলাকাতেই আমি উদ্বাস্তু ছিন্নমূল কলোনির মানুষের লড়াই দেখেছি। এই অঞ্চলেই আমি দেখেছি চটকল শ্রমিকের লড়াই। এই অঞ্চলেই আমি দেখেছি কারখানা বন্ধ হয়ে যাওয়ার পরে শ্রমিকের যন্ত্রণা। ফলে ছাত্র ফেডারেশন ছাড়ার পরে আমি ট্রেড ইউনিয়নে যুক্ত হয়েছি। এই যন্ত্রণা আমাকে তাড়িয়ে নিয়ে বেরিয়েছে, আমাকে শিখিয়েছে তো প্রথম সব কিছু এটাই, এই নোয়াপাড়াই। আমার প্রথম সব কিছু এই নোয়াপাড়াতেই। প্রথম সব কিছু নোয়াপাড়াতে যদি দেখা যায় ভূমিকন্যা, আর যারা বিরোধীতে প্রার্থী আছে সকলেই কিন্তু নোয়াপাড়া বিধানসভার বাইরে থেকে প্রার্থীর, এটা কি কোথাও একটা বাড়তি অ্যাডভান্টেজ পেয়ে গেল গাড়ি? আমি এটা মনে করি না। পশ্চিমবাংলার যে কোনো জায়গায় যার প্রার্থী হওয়ার অধিকার আছে। আমিও কিন্তু নৈহাটিতে রাজনীতি করার সুবাদে নৈহাটিতে প্রার্থী হয়েছিলাম, ওটা কোনো কথা না। আমাদের বহু প্রার্থী হয়েছেন যারা সেই এলাকায় থাকেন না। ব্যাপারটা হচ্ছে শুধু ভোটে জেতবার জন্য প্রার্থী হলাম। তৃণাঙ্কুর ভট্টাচার্য আমার ছোট ভাই, সে যদি হেরে যায় আর কি নোয়াপাড়ায় আসবে? অর্জুনবাবু যদি হেরে যান আর কি নোয়াপাড়ায় আসবে? এরা দাঁড়িয়েছেন হচ্ছে ভোটে দাঁড়াতে হবে, এদেরকে জিততে হবে, এমএলএ হতে হবে। আর বহিরাগত হয়েও কোনো মানুষ রাজনীতি, আমি এখনও নৈহাটির বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত আছি, এবং ওখানে যে কোনো পলিটিক্যাল প্রোগ্রাম, মানুষের দাবিতে যে কোনো লড়াইতে আমি থাকি।
এরা কি কোনোদিনও নোয়াপাড়ার মানুষের দাবিতে ছিল? হঠাৎ করে আকাশ থেকে প্রার্থী হিসেবে এদের নামিয়ে দেওয়া হলো। আমি সেটাই বললাম আপনাকে। এটা আমার কাছে খারাপ। আমি ওই জন্য ইনি কোথায় থাকেন সেটা বড় কথা না। যখন নোয়াপাড়াতে এই জঞ্জাল নগরী হয়েছে তখন কোথায় ছিল বিজেপি? যখন নোয়াপাড়াতে বাঁধ ভাঙে তখন কোথায় ছিল বিজেপি বা এই যারা প্রার্থী হয়েছেন? যখন নোয়াপাড়াতে চটকলের লাইনগুলোতে চটকল শ্রমিকদের যন্ত্রণা বাড়ে তখন কোথায় ছিল এরা? আর তৃণমূলের যারা ছিল তাদের মধ্যে থেকেও প্রার্থী করা যেত। ফলে সেইটা যদি বলেন, আমার মনে হয়েছে যে মানুষের কাছে আমি অনেক তাড়াতাড়ি পৌঁছতে পারছি। হ্যাঁ, একদম প্রার্থীর কথা বললেন। মূলত একটা বিষয় হচ্ছে নোয়াপাড়া নিয়ে শ্রমিক নেত্রী গার্গী কী নিয়ে যাচ্ছে মানুষের কাছে, কারণ নোয়াপাড়াতে তো লাগাতার যে সরকার সেই সরকারের বিধায়কই ছিলেন, সেই জায়গায় কি নিয়ে যাচ্ছে? আমি দেখুন একটা কথা বলছি, আমি বললাম না আমার ওই যন্ত্রণা আমাকে মানে সবসময় দিচ্ছে। আমার মেসোমশাই চাকরি করতেন ডানবার কটন মিলে, তখন বামফ্রন্ট সরকার, ডানবার কটন মিলটা বন্ধ হয়ে গেল। আরেকটু বড় হয়েছি, স্বপ্ন দেখেছি যে এই শিল্পাঞ্চলে আবার শিল্প হবে, কারখানা হবে। বামফ্রন্ট সরকার চেষ্টা করেছিল কারখানাগুলো যত সম্ভব বন্ধ হওয়া আটকাতে, সবটা পারেনি। কিন্তু 2011 সালে যে পরিবর্তন হলো, এই 15 বছরে নোয়াপাড়া যে শিল্পাঞ্চল সেটাকে পুরো মানে অন্নপূর্ণা কটন মিল বন্ধ হয়ে গেল, পলতা মেকানাইজড মিট ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল, ডানবার কটনের জমিতে মা গঙ্গা টাউনশিপ বলে বাড়ি করার উদ্যোগ নেওয়া শুরু হয়ে গেল, বেঙ্গল এনামেলের জমিতে ফ্ল্যাট করার উদ্যোগ হলো। আর আমাদের বামফ্রন্টের সময় কারখানাটা বন্ধ হয়ে গেছিলো, কিন্তু সেই জমিতে ফ্ল্যাট করার উদ্যোগ শুরু হয়নি, হাইরাইজ করার উদ্যোগ শুরু হয়নি। এই শিল্পাঞ্চলকে ধ্বংস করার আমার প্রথম এবং শেষ কথা, যদি মানুষ আমাকে সুযোগ দেয় আমি এই নোয়াপাড়াকে আবার শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার জন্য যা যা করার তাই করবো। যা বিগত 15 বছর এখানে এমপি এমএলএরা যা এরা করেননি, আমি সেই কাজটা করবার জন্য অবশ্যই চেষ্টা করব। এই যে নোয়াপাড়া কিন্তু তৃণমূল শাসক দলের কাছে একটা সেন্টিমেন্টের জায়গা ছিল। 2000 সালে সেই বিকাশ বসু সেই জায়গায় দাঁড়িয়ে তার প্রার্থীকে যে স্ত্রী তাকে সরিয়ে দিয়ে নতুন মুখ নিয়ে আসলো, এটাও কি কোথাও কি একটা অ্যাডভান্টেজ? না দেখুন, 2000 সালে বিকাশ বসুর হত্যা হলো এবং আমরা সকলেই জানি যে তৃণমূল কংগ্রেসের তিনি একজন এই অঞ্চলের তৃণমূল কংগ্রেস তৈরি করার অন্যতম কারিগর হচ্ছে বিকাশ বসু, এ বিষয়ে কোনো দ্বিধা নেই। আবার তার খুনের সাথে তৃণমূল কংগ্রেসেরই এক নেতার নাম জড়ালো। আবার 2001 সালে যার নাম জড়ালো সেও বিধায়ক হলো, বিকাশ বসুর স্ত্রীও বিধায়ক হলেন। যিনি নাম জড়ালো তিনি 2019 সালে দল ত্যাগ করলেন, করে তিনি সাংসদ হলেন ব্যারাকপুরের। আবার 2024 সালে যখন পার্থবাবু অর্জুনবাবুর সাথে লড়াই করছেন, তখন পার্থবাবু বললেন যে আমি বিকাশ বসুর হত্যাকারীদের ধরব। 26 সাল হয়ে গেল, ফাইল খুললো না। আবার দেখুন, একটা সময়ের পরে সবাইকেই জায়গা ছেড়ে দিতে হয়, সেটা কোনো বড় কথা না। মঞ্জু বসু ক্যান্ডিডেট নয় কেন, সেটা তাদের দলের অভ্যন্তরীণ ব্যাপার, একদম আমি সে ব্যাপারে কথা বলব না। কিন্তু আমার যেটা খারাপ লাগার, উনি আমার মায়ের মতন, একজন মায়ের বয়সী লোককে, তিনি বিধায়ক, তিনি তো নিজের অধিকারেই ওকে ধর্ণা মঞ্চে গেছিলেন, তাকে হাত ধরে নামিয়ে দিচ্ছে, তাও আবার দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। এটা নোয়াপাড়ার মানুষের কাছে অপমান আমি মনে করি। মানে তৃণমূল কংগ্রেস দলটা হচ্ছে এই কাজের বেলায় কাজই, কাজ করলে পাজি। যে কিষাণজি মুখে গামছা বেঁধে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী দেখতে চাইতেন, সেই কিষাণজিকে খুন করলো মমতার সরকারি। ফলে এখানে এই মানুষটাকে 2001 সাল থেকে রাজনীতিতে ইনি বিধায়ক হলেন, এনার স্বামীর জন্যই, বিকাশ বসুর জন্যই এখানে তৃণমূল এত বাড়লো। তাকে প্রার্থী উনি নাই করতে পারেন, বুঝিয়ে বলতে পারেন আমি তোমাকে প্রার্থী করতে পারছি না, এটা কোনো বড় ব্যাপার না। প্রার্থী রাজনীতি করলে কি প্রার্থী হতে হবে? তখন তো প্রার্থী ঘোষণাও হয়নি যখন এই ঘটনাটা ঘটলো। বলছি না, রাজনীতি করতে গেলে প্রার্থী কি হতে হবে? আরও কাজ নেই, অনেক কাজ আছে, সবসময় কি প্রার্থী হতে হয় নাকি? কিন্তু সেখান তাকে এইভাবে নামিয়ে দেওয়া, এটা আমার মনে হয় নোয়াপাড়ার মানুষের কাছে খারাপ লাগার বিষয়। এবং তারা ইভিএমের জবাব দেবেন, আমার ভরসা আছে। মমতাকে একটা জবাব দেওয়ার দরকার আছে। এই ঔদ্ধত্য, এভাবে একটা নিজের দলের লোককেও ছাড়ছে না, তার ঔদ্ধত্য। কী মনে করছেন 15 বছর জিতেছেন বলে?
তিনি 15 বছর মুখ্যমন্ত্রী আছেন বলে নিজেকে কি মনে করছেন? এই ঔদ্ধত্যটা ঠিক না। এটা মানুষের, দেখুন মানুষই সব, মানুষের রায় নিয়ে জিতেছেন। মানুষ যদি কালকে থেকে হারিয়ে দেয়, খুঁজে পাওয়া যাবে না দলটাকে। সেখানে দাঁড়িয়ে এই ঔদ্ধত্য নিশ্চিত করে নোয়াপাড়ার মানুষ ইভিএমের মধ্যে দিয়ে এর জবাব দেবেন। এই আপনি যে অধ্যত্তর কথা বললেন, আপনি এত অধ্যত্ত তো আপনাদেরও ছিল, আপনাদের অধ্যত্ত ছিল সবার। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে শূন্য, এই তকমাকি কাটাতে পারবেন? নোয়াপাড়ায় কি আবার লাল ঝান্ডা? দেখুন আপনি যে উদ্ধত্তের কথা বলছেন, আমি কোনোদিনও, আমি এই দলটা ছোটোবেলা থেকে করি, আমি কোনোদিনও দেখিনি আমার দলের কোনো নেতাকে, তার দলের কোনো নেতাকে এরকম হাত ধরে মঞ্চ থেকে নামিয়ে। না, সেই অধ্যত্ত না, আপনাদের সংখ্যার অধ্যত্ত তো ছিল যে আমাদের সংখ্যা এত, তোমার সংখ্যা এই। দেখুন একটা কথা বলি, রাজনীতিতে এরকম মোড় সময় আসে, মানুষ মনে করেছিলেন যে আমাদেরকে একটু, আমাদের যদি ভুল থেকে থাকে, আমি আপনাদের এই চ্যানেলের মধ্যে দিয়ে বলছি, মানুষ আমাদের সেই অপরাধের শাস্তি দিয়েছিলেন। আর 2011 সালে আমরা বলেছিলাম মানুষের দেওয়া শাস্তি আমরা মাথা পেতে নিলাম, যা ভুল ত্রুটি আছে সেটা শুধরে আমরা অগ্নিশুদ্ধ হয়ে ফিরবো। আমরা রাজনীতি থেকে হারিয়ে যাইনি, আমরা প্রতিদিন মানুষের দাবিতে রাস্তায় ছিলাম। এই তো একটা আসনে আপনি তৃণমূল কংগ্রেস হেরে গেলে পরে আপনি তৃণমূল কংগ্রেসকে খুঁজে পাবেন? তৃণমূল কংগ্রেসকে আপনি খুঁজে পাবেন? একটা যদি তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় হেরে যাক, খুঁজে পাবেন না। ভাইপো পিসি কাউকে খুঁজে পাবেন না। কিন্তু এই যে নোয়াপাড়ায় কি আবার লাল ঝান্ডা ফোলাতে পারবেন? দেখুন আমাদের নোয়াপাড়া ট্র্যাডিশনালি বামপন্থীদের সিট, ছবার এখানে জামিনী শাহ জিতেছেন, এখানে মদন মোহন নাথ জিতেছেন, এখানে ডক্টর কেডি ঘোষ জিতেছেন। একটা সময় আমরা হেরেছি এখানে। আবার 2016 সালে আমরা জাতীয় কংগ্রেসের প্রার্থীকে এখানে সমর্থন দিয়েছিলাম, আমাদের সমর্থনে জাতীয় কংগ্রেসের প্রার্থী মধু ঘোষ তিনি জিতেছিলেন। ফলে 2016 সালে তো বামপন্থীরা আর কংগ্রেসের মিলিত শক্তি এখানে জয়লাভ করেছিল, তো 2026-এ হবে না কেন? মানুষ যদি, আমি প্রত্যেক মানুষের কাছে বলবো যারা মনে করছেন তৃণমূলকে সরানো দরকার, কেউ ভেবে ফেলেছিলেন, ভাবছেন যে বিজেপিকে দিয়ে হবে। আচ্ছা বিজেপিকে দিয়ে কী করে হবে? বিজেপির যে প্রার্থী 2019 সালে সে প্রার্থী হওয়ার জন্য দল বদলেছে। দেখুন নীতি আদর্শের সাথে না মিললে পারে দল না করা যায়, কিন্তু আমি কিছু পাবো, আমি প্রার্থী হবো, এর জন্য দল বদলাতে হবে, এটা কোনোদিনও রাজনীতিতে, এটা কোনো নৈতিকতার কাজ না। সেই লোক আবার 2021-এর বিধানসভা পরে আবার সে দল বদলেছে, আবার সে তৃণমূলে। 2024-এর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মমতার সভা দিশে অপেক্ষা করেছে, মমতা সভা থেকে তাকে ঘোষণা করেনি, পার্থভূমিকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে, সে শটান গিয়ে আবার বিজেপিতে জয়েন করেছে। কি গ্যারেন্টি আছে এই লোকটার এই বিজেপি থেকে আবার কালকে তৃণমূলে চলে যাবে না? কোনো গ্যারেন্টি নেই। আর শুধু ভোটে জিতার জন্য তাকে দল পাল্টাতে হবে। মানুষ এই যে এসআইআরের নামে এতগুলো মানুষের নাম, ভোটাধিকারের নাম বিবেচনাধীন, কি করেছেন বিজেপি প্রার্থী? কোন লড়াইটা করেছেন এই মানুষগুলোর জন্য? এবং এই যে চটকল, উনি তো বলেন আমি চটকলের নেতা, শ্রমিক নেতা, এতগুলো 9টা চটকল বন্ধ আছে, 9খানা চটকল এই উত্তর 24 জেলায় বন্ধ। আমি এই এত ভোট প্রচারের মধ্যেও আমি চটকলের খবর রাখছি। এর মধ্যে লেবার কমিশন অফিসে উনি কী করেছেন উনি সংসদ থাকাকালীন উনি কী করেছেন? ফলে মানুষের কাছে আমরা বলবো যে বিজেপির কর্মীরা আছেন, তারা যদি তৃণমূলকে পরিবর্তন করতে চান তাহলে আমাদেরকে ভোট দিন, আমাদেরকে ভোট দিন। কারণ বিজেপি তৃণমূলকে হারাবে না, ওই 2-4টে সিট পাবে। যদি বিজেপি চাইতো তাহলে পারে কি আজকে ভাইপো জেলের বাইরে থাকতো? তাহলে পার্থ চট্টোপাধ্যায় জামিন পেত? তাহলে কি মমতা ব্যানার্জি সমস্ত দুর্নীতির এপিসেন্টার, সে কি জেলে থাকতো না? সে কি বাইরে থাকতো? এই যে পৌরসভাতে আপনি ঘুরছেন বিভিন্ন জায়গায়, একটা কাউন্সিলরের আঙুল ফুলে কলা গাছ হয়েছে, যদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কাজ করতো তাহলে তারা কি আজকে এইগুলো করতে পারতো? সবই ওরা লুটছে আদানি আম্বানির টাকা, এরা লুটছে হচ্ছে এলাকার প্রমোটারি ঠিকাদারি দাদাগিরির টাকা। ফলে আমরা মনে করি বামপন্থী বিকল্প, লাল ঝান্ডা সিপিএমই বিকল্প। এবং জলের জন্য আমরা লড়াই করেছি, এখানে জঞ্জালের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, গঙ্গার ঘাট মেরামতির জন্য আমরা দাবিতে লড়াই করেছি, এলাকায় যে স্কুলগুলো বন্ধ হয়ে রয়েছে আমরা তার জন্য লড়াই করেছি। আমরা এই ঘোষপাড়া রোড, সবচেয়ে বড় রাস্তা, ঘোষপাড়া রোডের নির্মাণের জন্য রাস্তা অবরোধ আমরা করেছি। 85 বাস বন্ধ হয়ে গেছে, কার হুঁশ আছে বলুন তো? গণপরিবহন শেষ হয়ে যাচ্ছে, কার হুঁশ আছে? স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, কার হুঁশ আছে? আমরা এর জন্য লড়াই করেছি। এবং এলাকায় সম্প্রীতি শান্তি যদি বজায় রাখতে হয়
2019 সালে অর্জুনকে জিতিয়ে ভাটপাড়ার মানুষ দাঙ্গা দেখে ফেলেছিল। ফলে এলাকায় যদি সম্প্রীতি রাখতে হয় তাহলে বামপন্থীদের শক্তিশালী করুক, আর তৃণমূল এই দাঙ্গা হাঙ্গামাকে উস্কায় নিজেদের ভোটে জেতার জন্য। ফলে মানুষের কাছে এদের ক্লিয়ার হয়ে গেছে, এবং বামপন্থীরা এবার বিধানসভায় একটা নির্ণায়ক শক্তি হতে চলেছে, এবং বামপন্থীরা যদি বিধানসভায় নির্ণায়ক শক্তি হয় তাহলে বাংলাটা বাঁচবে। তার জন্য আমরা মানুষের কাছে বলছি। এত কথা উঠে আসছে, এত আন্দোলনের কথা বলছেন, কিন্তু সব থেকে বড় প্রশ্ন, এত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে, তারপরও মানুষের মধ্যে একটা প্রশ্ন আসছে, বিরোধীরা কি বুথ আগলে থাকতে পারবে? আপনি কি বুথ আগলাতে পারবেন? কারণ যেভাবে হয় 2018 সালের, আমি যে বললাম 2018 সালের বাই ইলেকশনে আমি এখানে প্রার্থী হয়েছিলাম পার্টি নেতৃত্বের নির্দেশে ইনোয়াপাড়াতে। সারা রাত ধরে সন্ত্রাস হয়েছিল, সমস্ত বুথে আমি ঘুরেছি, মানুষের কাছে গেছি। সারা রাত সন্ত্রাস করে এই অর্জুন সিংয়ের বাহিনী ভোট ক্যাপচার করেছিল, আমরা লড়াই করেছিলাম। কিন্তু সেদিনের সিচুয়েশান আর আজকের সিচুয়েশান এক না। আজকের নোয়াপাড়ার প্রত্যেকটা বুথে আমরা এজেন্ট দেবো, এবং কেন্দ্রীয় বাহিনীর ভরসায় আমরা ভোট করব না। যদি ভোট লুট করতে আসে তাহলে পারে আমরা আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়বো, মানুষের যেন কোনো ক্ষতি না হয়। আমি সমস্ত মানুষের কাছে আবেদন করব, আপনারা ঘর ছেড়ে বেরিয়েছে ভোট দিন, গণতান্ত্রিক পদ্ধতিকে জেতান, গণতন্ত্রকে জেতান। একটা বিষয় যে গার্গী চ্যাটার্জি যেই জায়গা থেকে ছাত্র রাজনীতি শুরু করেছিল কলেজ জীবনের, সেখান থেকে উঠে আসা তৃণাঙ্কুর ভট্টাচার্য রাজ্যের ছাত্রের সভাপতি, আজ আপনার প্রতিদ্বন্দ্বী। তৃণাঙ্কুর ভট্টাচার্যকে কীভাবে দেখছেন? দেখুন, ও অনেক ছোট, আমি আগেই বলেছি, আমার থেকে অনেক বয়সে ছোট। আমি পার্সোনালাইজড পলিটিক্স করি না, আমার ব্যক্তিগতভাবে ওর সম্পর্কে কিছু বলার নেই। কিন্তু একটা কথা বলতে পারি, আমাদের নামে, আমরা যখন ছাত্র ফেডারেশন করতাম বা এখনও আমাদের নামে অনেক কুৎসা করে, কিন্তু আমাদের নামে কোনো সিবিআই, কোনো তদন্ত বা আমার ব্যক্তিগত জীবন, আমার বাড়ি ঘর যদি কেউ যান দেখতে পাবেন, আমার কোনো ব্যাংক ব্যালেন্স নেই, আমার কোনো আর্থিক এস্টাবলিশমেন্ট নেই। ফলে আমাদের নামে কুৎসা করতো, এটা প্রমাণিত, কুৎসা এখনও চলে, যে আমরা প্রমাণিত যে আমরা ছাত্র রাজনীতি করেছি আবেগ থেকে, এবং সেটা হচ্ছে জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময় আমার ছাত্র রাজনীতি করাতে। খারাপ লাগে, একটা বাচ্চা ছেলে তার নামের সাথে জিটিএ কেলেঙ্কারি যুক্ত হয়ে গেছে। খারাপ লাগে, এটা প্রার্থী হয়েছে, তার নামের সাথে ওই কসবা ল কলেজের ঘটনা যুক্ত হয়ে গেছে। খারাপ লাগে, তার নামের সাথে আরজি করের ঘটনাও যুক্ত হয়ে গেছে। ফলে এগুলো খারাপ লাগা, এগুলো শুধরে যদি ও নিজেকে সঠিকভাবে তৈরি করতে পারে তাহলে নিশ্চিত করেই একটা ভালো পলিটিশিয়ান হতে পারবে। ক্যাম্পাস যদি ভালো ডাক্তার উপহার দেয়, ক্যাম্পাস যদি ভালো মাস্টার উপহার দেয়, ক্যাম্পাস ভালো ছাত্রনেতা উপহার দেবে না কেন? কিন্তু ওরা কুৎসা করতো তো তৃণমূল আমাদের সম্বন্ধে, এখন বুঝি ওরা এগুলো করতে চায়। 70-এর দশকে যারা কলেজের সামনে দাঁড়িয়ে ডুগু পিও জুগু জিও বলেছে, তারাই হচ্ছে 2011-র পরে কলেজে টিএমসিপি হয়ে এইসব করে বেড়াচ্ছে। আর আমাদের সম্বন্ধে বলতো কোনো সিবিআই, কোনো তদন্ত। এখন আমি বলছি কত কুৎসা করেছে, বাড়ি যাক, ব্যক্তিগত জীবন দেখুক। লাস্ট 30 বছরের লাস্ট 30 বছর তো আমার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টই ছিল না। পারিবারিক বিষয় দেখুক যে আমরা কিভাবে থাকি, দুবেলা দুটো ডাল ভাত খাওয়াটাই হচ্ছে আমাদের মানে। এবং মনে করেছি রাজনীতি মানে পরিবার থেকে শিখেছি, বাবার থেকে শিখেছি, মায়ের থেকে শিখেছি, আমার পরিবার আমাকে শিক্ষা দিয়েছে, রাজনীতি মানে দুটো পয়সা কামাই করার জায়গা না, রাজনীতি মানে মানুষের সাথে লড়াই করা। তৃণাঙ্কুরদের উদ্দেশ্যে বলবো, পলিটিক্স করতে এসে কি করে নিজে বড় লোক হবে এইসব ছেড়ে দিয়ে মানুষের জন্য কাজ করুক। ছাত্র রাজনীতি একটা সমাজের সবচেয়ে শ্রেষ্ঠ সময়, শ্রেষ্ঠ বিষয়, ওই সময় দাঁড়িয়ে ওইভাবেই রাজনীতিটা করা উচিত। শেষ বিষয় রাখবো, যেটা নির্বাচন তো সামনে, দিন ঘোষণা হয়ে গেছে, জোর কদমে মাঠে ময়দানে ঘুরছেন গ্রাম মনোরঞ্জে, শেষ বার্তা হিসাবে মানুষের কাছে কী আবেদন রাখবেন? বাংলাকে বাঁচাতে হবে, তাই নোয়াপাড়াকেও বাঁচাতে হবে। নোয়াপাড়ার শিক্ষা, নোয়াপাড়ার স্বাস্থ্য, নোয়াপাড়ার শিল্পাঞ্চল তৈরি করার যে সম্ভাবনাকে শেষ করে দেওয়া হয়েছে, সেই নোয়াপাড়ায় শিল্প করতে হবে, এবং নোয়াপাড়ার সংস্কৃতিকে রক্ষা করতে হবে, নোয়াপাড়াতে শান্তি ফেরাতে হবে। দুষ্কৃতিরাজ তৈরি হয়েছে নোয়াপাড়াতে, তোলাবাজি, নোয়াপাড়া একটা অন্যতম শিল্প হয়েছে,
এবং নোয়াপাড়ার মানুষের যে পৌর পরিষেবা, পঞ্চায়েতের যে নাগরিক পরিষেবা, ব্যারাকপুর ক্যান্টনমেন্ট 10 বছর নির্বাচন না হওয়া, এই সমস্ত কিছু নিয়ে তো আমরা লড়াই করছি। আমরা এই সমস্যাগুলো সমাধানের জন্য চেষ্টা করব এবং এখানের রাজনৈতিক পরিবেশটা, সম্প্রীতির পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করব এবং মানুষের দাবিতে এবং এখানকার মানুষের দাবিতে আমরা লড়াই করব। মানুষ যদি দেখুন, মানুষের কণ্ঠস্বর পৌঁছে দেওয়ার জন্য এই যে বিধানসভায় লোকসভায় যায়, সে তো মানুষের কণ্ঠস্বর পৌঁছে দেওয়ার জন্য। যদি আমাদেরকে ভোট দিয়ে জয়ী করে, আমরা মানুষের কণ্ঠস্বর হিসাবে নোয়াপাড়ার কথা বিধানসভায় তুলতে পারবো। আর এটা বলতে পারি যে দল বদলু হব না, ভোটে জিতেও মানুষ যদি জেতায় তাহলে নিজের থেকে অন্ততপক্ষে মানুষের কথাই বেশি ভাবব এবং মানুষের ন্যূনতম যে প্রয়োজন সেই প্রয়োজনের জন্য, এবং নোয়াপাড়ার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান, নোয়াপাড়ার নারীদের সম্মান, নোয়াপাড়ার স্কুলেরগুলোতে আবার পঠন পাঠন করবার মতন পরিস্থিতি তৈরি করা, আর যে বন্ধ কারখানার জমিগুলো পড়ে রয়েছে সেই কারখানার জমিতে শিল্প করা, অন্নপূর্ণা কটন মিল খোলা, গঙ্গার বাঁধ নির্মাণ, আমাদের একগুচ্ছ ভাবনা আছে। সেই ভাবনাগুলো কার্যকরী করব এবং সেই কার্যকরী করার জন্য সমস্ত মানুষের সহযোগিতা লাগবে। সকলের সহযোগিতা আমরা চাই। নারী শক্তির আধিপত্য রয়েছে এই নোয়াপাড়াতে। যদি লাস্ট 10 বছর 20 বছর দেখা যায় যত বিধায়ক আছে সব নারী। এবার আপনার বিরুদ্ধে কিন্তু 2জন পুরুষ প্রার্থী রয়েছে, সেই জায়গাতে নারী শক্তি কি পারবে পুরুষদের পরাজয় করতে? দেখুন, আমি ওরকম নারী পুরুষ নিয়ে আমি আগেও বলেছি ওরকম ভাবি না, চেষ্টা করব। আমি একটা কথা বলতে পারি যে চেষ্টা করব নোয়াপাড়ার মানুষের যে ইচ্ছা, যে মর্যাদা, সেই মর্যাদাকে মূল্য দিতে, এবং আমাদের শেষ পর্যন্ত লড়াই থাকবে। এবং আমরা মনে করি যে নোয়াপাড়ার মানুষ এবারের নোয়াপাড়া থেকে সিপিআইএম প্রার্থীকে বিধানসভায় পাঠাবে। আমার অন্তত দেখুন, আমি প্রচার শুরু করেছি 15 তারিখ 16 তারিখের পর থেকে, কিন্তু আমি লাগাতার 10-15 বছরই নোয়াপাড়া রাস্তাতেই আছি। মানুষের পালস আমি বুঝি, মানুষের সঙ্গে আমার প্রতিদিন যোগাযোগ হয়। অন্তত এটা বুঝতে পারছি মানুষ চাইছে নোয়াপাড়া থেকে সিপিআইএম এর প্রতিনিধি সে বিধানসভায় যাক এবং নোয়াপাড়ার মানুষের কণ্ঠস্বর হয়ে উঠুক। মানুষের প্রতি আশা রয়েছে, ভরসা রয়েছে, এবং সেই ভরসার মর্যাদা দিয়েই আমরা বিধানসভায় সিপিআইএমের প্রার্থী এবার হচ্ছে নোয়াপাড়া বিধানসভায় যাচ্ছে, এ প্রত্যয় আমার আছে। ধন্যবাদ। একদম আমরা সরাসরি কথা বললাম নোয়াপাড়ার যিনি সিপিআইএম প্রার্থী গার্গীদির সাথে। গার্গীদি কিন্তু খোলাখুলিভাবে জানালেন রাজনৈতিক লড়াই রাজনৈতিকভাবেই হবে, ব্যক্তিগত আক্রমণ কাউকে না। কিন্তু তিনি আশাবাদী এই নোয়াপাড়া অঞ্চলে আবার লাল ঝান্ডাই ফিরবে, বিধানসভায় লাল ঝান্ডার প্রতিনিধিই যাবে। ক্যামেরায় অর্ঘ্যর সাথে শোভন, নিউজ হোয়াট অ্যাবাউট নোয়াপাড়া। কেন এত চিন্তা করছো বলো তো? সামনেই মেয়ের বিয়ের এত খরচ, সোনার দাম দেখেছো? নিউ মথুরা প্রসাদ জুয়েলার্সে একদম পেপারের দরে সোনার গহনা পাওয়া যায়, আর মজুরি একদম আমাদের সাধ্যের মধ্যে। তাই তবে চলো আজই যাই। বিয়ে বা যে কোনো অনুষ্ঠানে সোনার গহনা মানে নিউ মথুরা প্রসাদ জুয়েলার্স। এখানে কাগজের দরে ও অতি কম মজুরিতে সোনার গহনা পাওয়া যায়। নিউ মথুরা প্রসাদ জুয়েলার্স, কাঁচরাপাড়া।